আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো রয়েছি। আজকে আমরা বাজারকে যদি একটু পর্যালোচনা করতে চাই, যে বাজারের যে নেগেটিভ চিত্র আমরা দেখেছি, এখানে আমি খুবই হতাশ আজকে, খুবই হতাশ। হ্যাঁ, কিছু পীড়াদায়ক নিউজ বাজারে এসেছে, আমরা কিছু ভালো নিউজও বাজারে এসেছে, কিন্তু তারপরেও বাজারকে আমরা ধরে রাখতে পারি নাই, কারণ আমরা অস্থিরতা হয়ে গেছি, অস্থির হয়ে যাই। যেমন আজকে দেখুন, অ্যাডভান্স হয়েছে 94 কোম্পানি, ডিক্লাইন হয়েছে 221 কোম্পানি এবং আনচেঞ্জ রয়েছে 76 কোম্পানি। এই যে ডিক্লাইন হলো কোম্পানিগুলো ম্যাক্সিমাম, আপনি দেখেন, আমি কেন বারবার হতাশতা আপনাদের সামনে প্রকাশ করি, যে একটা খবর আসা মাত্রই বা যে কোনো একটা বিষয় হওয়া মাত্রই আমরা কেমন যেন বের হয়ে যাওয়ার বা অস্থির হয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে সবসময় কাজ করে। আজকে যদি আমি গতকাল যে দুটো কবুতরের কথা বলেছিলাম, সেই কবুতরগুলো যদি আপনি একটু খেয়াল করেন, শুধুমাত্র আলোচনার স্বার্থে আমি আলোচনা করছি, একটু মনোযোগ দিবেন, যে এসপি সিরামিক আজকে 1 কোটি প্লাস হাত বদলেছে। 1 কোটি প্লাস। অবশ্যই প্রফিট টেক করেছেন। যারা প্রফিট টেক করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই, যারা আজকে কিনেছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। কিন্তু বিষয়টা আমার কাছে খুবই একটা কঠিন ব্যাপার। অন্যান্যগুলো একেবারে রক্তাক্ত হয়ে গেছে, লাল, মানে তাকানো যাচ্ছে না, বাট এখানে কিন্তু বেশ মহোৎসব চলেছে। মাত্র 12 মিনিটে 30 লক্ষ শেয়ার এখানে হাত বদলেছে এসপি সিরামিক। আরেকটি বিষয় আমরা খেয়াল করি, যদি দেখি যে ফুয়াং সিরামিক আজকে ক্লোজিং প্রাইস ছিল 15.60। আজকে বড় মধ্যে আপনাদের আশা করি যে যারা ফুয়াং সিরামিকে বিনিয়োগ রয়েছেন তাদের গায়ে একটু ঈদের বাতাস লেগেছে এবং আশা করি তারা আনন্দিত হয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওর মাধ্যমে। যারা আজকে প্রফিট টেক করেছেন তাদেরকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। কিন্তু আজকে আমি দেখলাম যে প্রচণ্ড সেলস প্রেশার হয়েছে এখানে। 75,83,000 হাত বদল হয়েছে। এটা ভাবা যায়? তাহলে মানে আমি বুঝি না যে 14 টাকা 50 পয়সা কিনে এখানে বিক্রি করে যারা বের হয়ে গেলেন তারা কি পরিমাণ প্রফিট করেছেন, আমার মাথায় কাজ করে না ভাই। আমি একদম মাথায় কাজ করে না, আমি বুঝে উঠতে পারি না। ওই যে একজন বলেছিলেন যে 20 পয়সা 30 পয়সা লাভ নিয়ে বের হয়ে গেছেন। ভাই, আপনারা তো ধৈর্য ধরেছেন, একটু ধৈর্য ধরেন না, একটু ধৈর্য ধরেন। যারা উপরের দিকে আছে তাদেরকে তো এই টেস্টটা নিতে হবে, তারা তো বেরোতে হবে, তাই না? আপনারা শুধু 20 পয়সা করে নিয়ে এই যে বাজারকে যে ফেলে দেন, উঠতেই মানে কি যে একটা বাজে অবস্থা। আজকে 75,83,000। হ্যাঁ, আমি যারা আজকে প্রফিট টেক করেছেন আমি তাদেরকে বারবার অভিনন্দন বলেছি, বাট ফ্যাক্ট হচ্ছে যারা কিনেছেন তাদেরকে আমি অভিনন্দন বলেছি, বাট ফ্যাক্ট হচ্ছে এই যে সেলস প্রেশার, আজকে তো এটা ডেনো হল্টর কথা, তাই না? যদি আমরা বিক্রি না করি, একটু ধৈর্য ধরি যদি। আজকে তো চাহিদা ভালো ছিল, সবসময় ভালো চাহিদা ছিল, বাট আমরা কি করতেছি, একবারে সবসময় 10 লাখ 20 লাখ আমাদের সেলস প্রেশার ফেলে দিয়ে বাজারকে একেবারে 22 লাখ 23 লাখ দেখতেছি আমি বিষয়টাগুলো। ঠিক আছে, আমি মর্মাহত, আমি খুবই মর্মাহত। এবং আজকে আর একটা জিনিস আপনাদের যেটা দেখলাম, যে আরেকটা কবিতরে যেটা বলছিলাম, যে বেস্ট হোল্ডিংস আজকে এই প্রাইসে, এই ক্লোজিং প্রাইস হচ্ছে 17 টাকা 70 পয়সা, আজকে দাম বাড়ে নাই। এই প্রাইসে 7,20,000 এখানে হাত বদল হয়েছে। 7,20,000 বেস্ট হোল্ডিংস আজকেও হাত বদল হয়েছে। এখানে কারা আজকে বের হয়ে গেলেন? আপনারা কি জন্য বের হলেন? কি জন্য তাহলে এতদিন ছিলেন? আমি বুঝি না। আপনাদের ফুয়াং সিরামিক, আমি যদি আগের দিনে যদি দেখি, যে গতকাল আমি আপনাদের যদি দেখি 21,78,000 গতকাল হাত বদল হয়েছে। তাহলে আজকে এই 21,78,000 আজকে তো আপনার ফ্রি হয় নাই। দ্যাট মিনস এই যে 75 লক্ষ আজকে বের হয়ে গেল, এরা কারা? আমার মাথায় কাজ করে না। এই পরিমাণ প্রেশার দিয়েছে যে যেন দামটা উঠতে না পারে। কি উদ্দেশ্য? আমি এটাও আমার বোধগম্য নয়। এবং আমি বারবার চেষ্টা করছি যে জিনিসগুলো অ্যাকনোলেজ করার, আমি খুবই কষ্টসাধ্য হয়ে যায় জিনিসগুলো বোঝার জন্য, যে এই বাজারকে অস্থিতিশীল করার জন্য কিছু চক্র কাজ করছে, কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারী সেই স্রোতের দিকে আমরা হারিয়ে যাই। আর আমি বারবার একটা কথা বলি, যখন কোনো আইটেমের দিকে আপনার সবার দৃষ্টি চলে যায়, তখন যদি আপনিও চলে যান তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রফিট করতে পারবেন না। যার কারণে আমি সবসময় আপনাদেরকে অ্যাডভান্স বলে আসি যে আপনারা একটু পেছনের দিক থেকে আপনার পরিকল্পনা করবেন, আপনারা একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন,
তাহলে কিন্তু আপনি সে কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে অনেকগুলো কোম্পানির যেমন সি ফুড থেকে শুরু করে ভালো কিছু করেছে, কিছু কোম্পানি ভালো করেছে, বাট ম্যাক্সিমাম কোম্পানি আজকে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। বেশ ভালো ভালো রিনিউন্ড আপনার ফান্ডামেন্টাল শেয়ারগুলো আজকে যাচ্ছে তাই অবস্থা। আমি হতাশ, প্রচণ্ড রকম হতাশ যে এত বড় জ্ঞানী গুণী বিজ্ঞ বিনিয়োগকারীরা কেন বাজারকে এভাবে লাল বানিয়ে দিল, কেন তারা বের হয়ে গেল, কি কারণে বের হয়ে গেল, আমি কোনো বোধগম্য নয়, আমি বুঝে উঠতে পারি না, আমি একদম বুঝে উঠতে পারি না, আমি একদম বুঝে উঠতে পারি না। হ্যাঁ, আমি অনেক সময় খুব মর্মাহত হয়ে যাই যে আপনাদের সাথে এসে কি কথাগুলো বলবো। তো যাই হোক, দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট, or this is the style of this market, and this is the main function of this market. এক পক্ষ বের হয়ে যাবে, এক পক্ষ কিনবে, এটা স্বাভাবিক। বাট আমি অনুরোধ করব, যারা আমার এই পরিবারের সাথে যুক্ত, যারা এই আমাদের একটা ছোট্ট একটা পরিবার, এই পরিবারের সাথে যুক্ত, আমি আপনাদেরকে এই বিষয়টা অনুরোধ করি যে আপনারা খুব ধীরস্থির থাকবেন, ঠান্ডা মাথায় থাকবেন। ভালো কিছু করার জন্য আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং সেইভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হুড়োহুড়ি লাফালাফি করার কিছু নেই। এই আপনার ফুয়াং সিরামিকের অনেকে 26 টাকা, 27 টাকা, 28 টাকা, 30 টাকা পর্যন্ত কেনা আছে। তারা কি করবে? তারা কত অ্যাভারেজ করবে বলেন? সো এটা তো একটা ভালো জায়গায় যাবে। আপনারা যদি ধৈর্য না ধরেন, যদি আপনারা সেখান থেকে একদম হুড়োহুড়ি করেন, সেখানে তো আসলে আমার বক্তব্য কিছু থাকে না, বলার কিছু থাকে না। বারবার তো এক কথা বলা যায় না। আর আজকে বিএসইসি আমি কমিশনার মহোদয়কে খুব মানে দায়িত্বহীন কণ্ঠে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা একটু যদি একটা কোম্পানি ভালোর দিকে যায়, একটু যদি বিনিয়োগকারীরা যদি সেখানে আস্থা ফিরে পেয়ে ইনভেস্ট করতে চায়, আপনারা শুধু কি করবেন? চিঠি দিবেন, দাম কেন বৃদ্ধি হলো। আরে মিয়া, আপনারা যখন দাম কমে যায়, আপনার সেই কোম্পানির সচিবগুলোকে কয়বার তলব করেছেন? কয়বার জানতে চেয়েছেন যে আপনার কোম্পানির দাম বেড়ে যাচ্ছে কেন, আপনার কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে না কেন, আপনার কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পর ডিভিডেন্ড কেন ডিসবার্স করছেন না কেন? এসব নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই? আপনারা খুব খুব সচেতন হয়ে যান, তাই না? খুব সচেতন হয়ে যান, একেবারে বিনিয়োগকারীদের খুব আপন হয়ে যান যে দাম কেন বেড়ে যাচ্ছে, দাম কেন বেড়ে যাচ্ছে, তল্লাশি বেড়েছে। হ্যাঁ, যারা এই বেশি দামে কিনে দিচ্ছে তারা কি করবে? আর আপনারা কি এটাই চান যে দাম যেন না বেড়ে যায়? আই এম স্ট্রেঞ্জ, হোয়াটস দ্য মানে আমি কি বলবো, এটা স্পিকুলার পার্সনগুলো এই বাজারকে আপনারা কি এতটুকু আপনাদের কাণ্ডজ্ঞান থাকে না? আমি বুঝি না। যখন একটা কোম্পানি 0.5% ডিভিডেন্ড দেয়, যখন একটা কোম্পানি 1% ডিভিডেন্ড দেয়, যখন একটা কোম্পানি 1.25% ডিভিডেন্ড দেয়, ইভেন কি যখন একটা কোম্পানি 10% ডিভিডেন্ড পাওয়ার পর ক্যাশ ডিসবার্স করা না করার কারণে সেটা এই ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি যাচ্ছে, তখন তো আপনাদের আমি এই মানে কমিশনের যে ক্ষমতাটা, হ্যাডমটা আমরা তো দেখতে পাই না। তখন আপনাদের কি মনে ইচ্ছা হয় না যে বিনিয়োগকারীরা যখন এই 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন এসেছে, তারা অনেক নতুন ইনভেস্টর সেখানে ইনভেস্ট করেছে, অনেকেই আসার বিষয় নিয়ে স্বপ্ন দেখে ইনভেস্ট করে আটকে গেছে, সেই কোম্পানিটা যখন 10% ক্যাশটা ডিসবার্স করার অভাবে, ফান্ডের অভাবে বা কোনো রকম কারণের অভাবে আর সেগুলো জেড ক্যাটাগরিতে যখন ডিক্লেয়ার দিচ্ছেন, তখন আইনের মধ্যে ফেলে দিচ্ছেন, তখন কি আপনাদের বিবেক জাগ্রত হয় না? এই ঘরের ভিতরেই আপনাদের মধ্যে এই ঝামেলাগুলোর কারণে আজকের এই হীরের টুকরো বাজার, আজকের এই বিনিয়োগ বাজারকে আপনারা একটা কলঙ্কিত অধ্যায়ে পরিণত করেছেন। মানুষ, আমি প্রায় 10 বছর ধরে আমি দেখতেছি, কেউ যেন, আমি কাউকে দেখিনি উৎফুল্ল চিত্তে বা আনন্দের সাথে বলে যে আমি বিনিয়োগ বাজারে আই এম এ ইনভেস্টর, আমি এই বিনিয়োগ বাজারে একজন ইনভেস্টর। এই কথাটা কেউ বলতে চায় না, লজ্জায়, ঘৃণায়। কারণ কি জানেন? কারণ সবাই এটাকে টাইটেল দেওয়া হয়েছে, একমাত্র পাগল ছাড়া আর বুদ্ধিহীন ছাড়া এই বাজারে কোনো ইনভেস্টর আসতে পারে না। কারণ এখানে আসলে জুয়ারির খপ্পরে পড়ে যায়, এখানে আসলে পুঁজি নিঃস্ব হয়ে যায়, এখানে আসলে তো সব শেষ হয়ে যায়। এই যে একটা থিম মাথার মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে দেশব্যাপী সকলের কাছে, ছোট বড়, প্রবীণ, যুবক, তরুণ, বৃদ্ধ, তরুণী, সকলের কাছে সেম এই মেসেজটা চলে গেছে যে বিনিয়োগ বাজার মানে আপনি ফকির হয়ে যাবেন, বিনিয়োগ বাজার মানে আপনি ধ্বংস হয়ে যাবেন, বিনিয়োগ মানে এখানে শুধু লস আর লস, লস আর লস, বিকজ অফ ইউ গাইস, বিকজ অফ ইউর পোর ম্যানেজমেন্ট পলিসি। আপনারা কোথায় শক্ত হতে হবে আর কোথায় নরম হতে হবে, কখন নরম হতে হবে, কখন শক্ত হতে হবে, এই জিনিসটা আমি লাস্ট 10 ইয়ার্সে আপনাদের মধ্যে খুঁজে পেলাম না। আমি খুব ব্যথিত চিত্তে আজকে কথাগুলো বললাম। আমার সবিনয়ের দৃষ্টিতে আমি অনুরোধ করছি বিনিয়োগকারী ভাই বোনদেরকে যে
আপনারা এই জাল থেকে বের হয়ে আসুন। আপনারা নিজেরাই এখন যখন আমাদের যখন প্রতিরক্ষা বাহিনী নেই, যেমন আমাদেরকে যখন এই বাজারকে মনিটরিং করার জন্য যাদের প্রতি আমরা আস্থাশীল হওয়ার কথা, তারা যখন আমাদের হয়ে কাজ করছে না, তখন আমরাই আমাদেরকে রক্ষার জন্য, আমরা বিনিয়োগকারী, আমাদের বিনিয়োগ বাজারকে রক্ষা করার জন্য আমাদের একটি দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। এই দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে যেন আমরা ঐক্যবদ্ধ থেকে ভালো একটা কিছু করতে পারি। তার জন্য আমি অনুরোধ করেছি বারবার যে আমাদের এই প্ল্যাটফর্মটাকে, আমাদের পরিবারটাকে বড় করতে হবে। যদি আমরা এই পরিবারটাকে বড় করি, যদি আমাদের 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার্স মেম্বার যদি এই পরিবারে সংযুক্ত হতে পারি, তখন আমরা কিন্তু একটা বার্তা দিতে পারবো যে আমরা ভয় নেই, আমরা এখান থেকে সরে যাব না, আমরা আজকে এটা বিক্রি করব না, আমরা এই প্যানিক নিউজে বিচলিত নয়, আমরা এইসব নিউজ খাই না, আমরা ডিভিডেন্ডের নিউজ খাই না, আমরা এই ইপিএস এর নেগেটিভ নিউজ খাই না, আমরা দেখি আমরা বিক্রি করব না। দেখি আপনারা কিভাবে কি করতে পারেন। আগে আমাদেরকে বিশ্বাসের একটা জায়গা তৈরি করতে হবে, একে অপরের প্রতি একটা আস্থা তৈরি করতে হবে, একে অপরের জন্য কাজ করতে হবে। আমি সেভারাল টাইম এই কথাগুলো বলে আসছি। আমি অনুরোধ করব আপনাদের কাছে একটা কথা, যে ভয়ের কিছু কারণ নেই, বিচলিত হবেন না। তবে ওই যে একবারে সব কিছু ইনভেস্ট করবেন না, নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না, পর্যায়ক্রমে ইনভেস্ট করবেন, ধীরে ধীরে ইনভেস্ট করবেন। মাথায় নেবেন যে আপনার পিছনে কোনো অভিভাবক নেই, আমরা আমাদেরকে রক্ষা করার জন্য একটা দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আমরা আমাদেরকে রক্ষা করার জন্য, আমরা আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে, তবেই আমরা সফলতা পাবো। নচেত ইনাদের যে ফাংশন, আজকে আপনার এসপি সিরামিকের কাছে, আজকে আপনার ফোং সিরামিকের কাছে, আজকে আপনার RSM কোল্ডস এই কোম্পানিতে চিঠি দেওয়া হয়েছে যে কি নিউজ আছে, প্রাইস এত দাম বেড়েছে কেন অন্যান্য কোম্পানিগুলো যে পড়তে 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 তলানিতে চলে আসছে, তখন আপনাদের এইটা জানেন না যে কোম্পানিগুলোকে তলব করতে পারেন না, একটা চা বৈঠকের আয়োজন করতে পারেন না, যে সমস্ত কোম্পানিগুলো বছরের পর বছর ডিভিডেন্ড দিতে পারছে না, তাদেরকে নিয়ে একটা চা চক্র করতে পারেন না যে কেন ভাই আপনার বিনিয়োগকারী টাকা নিয়ে আপনারা ডিভিডেন্ড দিবেন না? হোয়াটস ইজ ইয়োর প্রবলেম? হ্যাঁ, দুঃখিত। বিষয়টা হচ্ছে যে আপনারা যদি বিনিয়োগকারীর জন্য এত বেশি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, এত বেশি যখন আপনাদের মানে শরীরে জলে দাম বেড়ে গেলে, তাহলে দাম কমে গেলে তো আপনাদের আরো বেশি জ্বলা দরকার। যদি আপনার বিনিয়োগকারী শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, যদি মনে করেন যে না আসলে বিনিয়োগকারী আপনার পাশে থাকতে চান, তাহলে এই বিষয়গুলো একটু দেখেন। আজকে বাজারে জেড ক্যাটাগরি কোম্পানির সংখ্যা কতগুলো আছে, বি ক্যাটাগরির সংখ্যা মাত্র 5% ডিভিডেন্ড দিয়ে বি ক্যাটাগরিতে অবস্থান করছে। হ্যাঁ, কেন? সো মেনি ফান্ডামেন্টাল কোম্পানি আমি জানি যেগুলো আপনার 200, 300, 400, 500, 700 টাকা দাম, বাট জেড ক্যাটাগরি। কেন ভাই? একটা শেয়ারের দাম 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, সেটা কেন জেড ক্যাটাগরিতে থাকবে? তাহলে আপনারা কি কচু ছিটছেন? তখন আপনাদের তলব হয় না, তখন আপনাদের বিবেক জাগ্রত হয় না, তখন আপনাদের রেসপন্সিবিলিটি কোথায় থাকে? আমি আপনাদেরকে অনুরোধ করি, এই বিনিয়োগ বাজারটা একটা খুব সুন্দর একটি বাজার। শুধুমাত্র বিনিয়োগকারীদের প্রতি একটা আস্থা ফিরে নিয়ে আসার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে একটু কাজ করেন। কোম্পানির সচিবগুলোকে ডাকেন যে আমার এই কোম্পানিগুলোকে আপনি কেন ডিভিডেন্ড দিবেন, আপনারা তো এই পলিসি মেনটেন করে চলবেন, আপনারা এই ফাংশনগুলো কাজ করবেন, আপনাদের এই পোর ম্যানেজমেন্টগুলো দেখবেন, আপনারা অডিটটা একটা নিরপেক্ষ একটা অডিট ফার্ম দিয়ে আপনার অডিট করে নেবেন যে কোম্পানি যে অডিটটা করছে সেটার মধ্যে কোনো গাফলতি আছে কিনা, সেখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা, ভিতরে কোনো ফাঁক ফোকর আছে কিনা। তার সাথে এটা হওয়ার কথা নয়। যে কোম্পানি বাজারে আসে সেই কোম্পানি লস, যে কোম্পানি বাজারে আসে তাহলে লাভবান হয় কোন কোম্পানি? হচ্ছে কয়টা কোম্পানি। কি একটা নিউজ দিবেন, দেখা যাচ্ছে যে 2-3 বছর, 4 বছর, 5 বছর বিনিয়োগকারী টাকাটা ফেলে রাখছে। কিছু কিছু বিনিয়োগকারী টাকা 10 বছর, লাস্ট 10 ইয়ার্স আটকে রয়ে গেছে, বের হতে পারছে না। কেমন বের হবে? দাম বাড়াইতে বাড়াইতে একটা জায়গায় নিয়ে আটকে ফেলা দেওয়ার পর এমন কিছু নিউজ দিয়েছে, এমন কিছু ঘটনা ঘটায় ফেলছে, এখন আর তারা বের হতে পারে কিভাবে? কত টাকা ইনভেস্ট করলে সেটাকে অ্যাভারেজ করে বের হতে পারে? লেনদেনই হয় না। অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদের সবিনয় অনুরোধ করি, আমি বিনয় অনুরোধ করি যে মাকসুদুর সাহেব, আপনি একটি কার্যকরী কিছু ভূমিকা নিয়েছিলেন। বেশ কিছু আপনার রিপোর্ট, ইনভেস্টিংয়ের রিপোর্ট আমরা পাচ্ছি না কেন? এখন তো প্রায় 3 মাস হয়ে গেছে আপনি দায়িত্ব নেওয়ার পর। সেগুলো তো আপনার 1 মাসের মধ্যে, 1 মাস বা কার্য দিবস বা 2 মাস কার্য দিবসের মধ্যে আপনি তো সেই রিপোর্টগুলো দেওয়ার কথা ছিল। সেই রিপোর্টগুলো যদি আমরা না পাই তাহলে আমাদের প্রতি আস্থা তো আরও ক্ষতিগ্রস্ত হবে। এইসব নিয়ে একটু কাজ করেন। একটা কোম্পানি, দুটো কোম্পানি দাম বেড়ে গেলেই আপনাদের এই যে চিঠিগুলো দেওয়া, এগুলো নিয়ে বিনিয়োগকারীরা কিন্তু হতাশ হয়ে যায়। আর কিছু কিছু নিউজ বাজারে আসছে, ব্যাংক সংক্রান্ত কিছু ইস্যু আসছে, যার কারণে বাজারকে কিছুটা নেগেটিভ বা মন্দা প্রভাব দেখা গেছে আজকে।
সো ব্যাংকে যে নিউজটা আসছে এটা কিন্তু যদিও এটা নেগেটিভ আকারে পাবলিশ হয়েছে, বাট পজিটিভ যে আরও 5টি ব্যাংক, একটা ভালো মোট কথা 11টি ব্যাংক একটা খারাপ অবস্থানে চলে গিয়েছিল, সেই খারাপ অবস্থান থেকে 5টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, ভালো কিছু করবে, সেটার নাম গত ভিডিওতে আমি বলেছি, আজকে আমি সেটা আলোচনা করলাম। বাজার নেগেটিভ হয়েছে, এখানে আসলে কষ্টদায়ক ব্যাপার, অনেক কোম্পানির দাম পড়ে গেছে, পড়ে যায় 40 পয়সা, ওঠে 10 পয়সা 20 পয়সা, এভাবে বিনিয়োগকারীকে যে হাত পা শিকলে বন্দি রেখে তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর জিম্মি করে রাখা হয়েছে। আমি আপনাদের সবিনয় অনুরোধ করি যে একটু আপনারা সব দায়িত্ব নিন এবং আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন এবং বাজারকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য যা যা করা দরকার দয়া করে এই বিনিয়োগকারীদেরকে আপনি একটু আশ্বস্ত করুন যে আপনারা আছেন। আপনারা যদি এই বাজারকে তদারকি না করেন তাহলে তো বিনিয়োগকারীরা টিকে থাকতে পারবে না। যে কোনো একটা নিউজ এসে বাজারকে তছনছ করে দিচ্ছে, অহেতুকভাবে বাজারকে একটা ক্ষতিগ্রস্ত করে ফেলছে। সে সবিনয় অনুরোধ করি। পাশাপাশি এই যে কবিতর দুটো বলেছিলাম, কবিতর দুটো একটু আদর করেন, পোষেন, কিছু খাওয়ান, হ্যাঁ, যতটুকু সুযোগ। আমি আজকে একটা কথা, দুটো আননোন নাম্বার থেকে আমাকে ফোন করে আমাকে একটু হুমকি দেওয়া হয়েছে। আমি গায়ে নিচ্ছি না, এটা আমি গায়ে নিচ্ছি না, আমি আমার কাজ চালিয়ে যাব। তবে আমি কিছু বিকল্প রাস্তা বের করছি যে কীভাবে আপনাদের সাথে আরও সুন্দরভাবে যোগাযোগ করা যায়, বিকল্প রাস্তা চিন্তা করছি, কারণ এভাবে হয় না। হ্যাঁ, তাদের নাম্বারগুলোকে আমি পরে আর কল দিয়ে পাই নাই, আমি বিষয়টা দেখছি, এটা নিয়েও দেখবো। তবে আমি আছি আপনাদের সাথে। আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে মেসেজের উত্তর দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আশা দিয়েছেন, পাশে থাকার অঙ্গীকার করেছেন, আপনারা আমার ভিডিওর সাথে সংযুক্ত আছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। আসলেই দু একজন বিভ্রান্তকর বক্তব্য লিখে অনেক সময় এটা আসলে টলারেট করতে চায় বা মেনে নিতে চায়, বাট আসলে হয় না অনেক সময়। সেই জন্য আপনাকে মনে কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের মাধ্যমে কিছু কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে তথ্য দিবেন, আপনাদের পরামর্শ দিবেন। আমরা বিকজ আমি আপনাদেরকে বলেছি, আমি হয়তো ভিডিও দিচ্ছি, আপনার কমেন্টসের মাধ্যমে আপনার যে নলেজটা আছে সেটা যদি চান এখানে শেয়ার করবেন, কারণ আমরা সবাই এখানে এসে আপনার ইয়াটা দেখতে পারি, মেসেজটা দেখতে পারি, যেন সবাই আমরা একে অপরের সাথে একটা কমিউনিকেশন গ্রো করতে পারি। ঠিক আছে, এটা আমাদের জন্য দরকার, কারণ এই বাজার টিকে থাকতে হলে আপনার কমিউনিকেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো সকলের জন্য শুভকামনা। সামনে ঈদ আসতেছে, আমি আশা করছি যে বাজার থেকে আমরা একটা ভালো কিছু আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। সকলের শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।